নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। চন্দ্রাবতীর এই আচরণে সবাই চমকে উঠল। ও শুধু বীরেন্দ্র প্রতাপকে যা তা বলল তাই নয়, ওকে ধাক্কা দেওয়ার মতো দুঃসাহসও দেখালো। গার্গী রেগে গিয়ে বললেন, দেখেছ বড় কুমার, কত নির্লজ্জ ও! তোমার জন্য কোনো সম্মান আছে ওর মনে? আরে, কালকেই তো আমি ওকে ওর নির্লজ্জতার শাস্তি দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো আটকে দিলে। উল্টে তুমি ওর পক্ষ নিয়ে বলেছিলে। নিজের অপমানে বীরেন্দ্র প্রতাপ আহত বাঘের মতো ছটফট করছিল। ও মনে মনে বলল, তুমি এটা ঠিক করলে না চন্দ্রাবতী। আমি তোমাকে বলেছিলাম রাজমাতার সামনে তুমি আদব কায়দা বজায় রাখার চেষ্টা করবে, কিন্তু তুমি সেটা করলে না। আমি তো তোমাকে নিজের নির্দোষ হওয়ার কথা বলতে চাইলাম, কিন্তু তুমি সেটাও শুনলে না। এবার এর হিসাব তোমাকে দিতেই হবে। গার্গীর দিকে তাকিয়ে বলল, আপনি একদম ঠিক কথা বলেছেন মা। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। চন্দ্রাবতীকে বুঝতে আমারই ভুল হয়েছে, কিন্তু এখন আমি আমার এই ভুল শুধরে নেব। আর হ্যাঁ, আমার আর উর্বশীর বিয়ে কালকেই হবে। বলার পর ও রেগে গিয়ে চোরে মাটিতে পা ঠুকে দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল। মোহিনী তখনও চোখের জল ফেলছিল, কিন্তু মনে মনে আনন্দে নাচছিল। চন্দ্রাবতীর বিরুদ্ধে আজ প্রথম কোনো ষড়যন্ত্র সফল হতে যাচ্ছিল ওর। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সুরেলা, শশীকলা আর বাকি পাটরানীরা নতুন পাটরানী আসার খবরে মনে মনে ভীষণ রাগে ফুটছিল। ওদিকে চন্দ্রাবতী এই সময় নিজের ঘরে ছিল, আর কিন্নর সোনাল ওকে লাগাতার বোঝানোর চেষ্টা করছিল। হায় হায় মহারানী মা, এখন কি অনর্থ করে ফেললেন আপনি? ও চিন্তিত হয়ে বলল, রাজমাতার সামনে মহারাজের সঙ্গে এরকম দুর্ব্যবহার করা আপনার উচিতই হয়নি। আর এই সব কিছুই তো ওই মোহিনীর চাল। বেচারা মহারাজ তো একেবারেই বেকসুর। আমি জানি সোনাল, এটা মোহিনীর চাল। চন্দ্রাবতী রেগে বলল, আমি এটাও জানি মহারাজ নির্দোষ, কিন্তু ও ওই মেয়ে উর্বশীর সৌন্দর্যের সামনে নত হয়ে গেল। এতক্ষণ আমার পক্ষ নিয়ে রাজমাতার বিরোধিতা করছিল, কিন্তু উর্বশীকে বিয়ে করতে এক কথায় রাজি হয়ে গেল, কোনো প্রতিবাদ করল না। এ কথা শুনে সোনাল এক পলকের জন্য চুপ করে গেল। ও চন্দ্রাবতীকে গভীরভাবে দেখতে দেখতে জিজ্ঞাসা করল, তাতে আপনার কি সমস্যা মহারানী মা? মহারাজের তো এতগুলো পাটরানী, না হয় আর একটা হবে। চন্দ্রাবতী কোনো উত্তর দিতে পারল না। আমি জানি মহারানী মা, সোনালোকে দেখতে দেখতে বলল, আপনি যতই অস্বীকার করুন, তো আপনার মনে মহারাজের জন্য প্রেম আছে, আর সেই জন্যই আপনার এটা সহ্য হচ্ছে না যে উনি আপনার চোখের সামনে আবার একটা বিবাহ করবেন। চুপ কর সোনাল! চন্দ্রাবতী রেগে সোনালকে ধমক দিল, কিন্তু সোনালের উপর এর কোনো প্রভাবই পড়ল না। বরং সে হেসে বলল, হা, আপনি তো আমাকে বকে চুপ করিয়ে দেবেন মহারানী মা, কিন্তু নিজের মনের এই অস্থিরতা কিভাবে থামাবেন? চন্দ্রাবতী চাইলেও আর কিছু বলতে পারল না। মনে মনে না জানি কেন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে লাগলো। তখনই সেখানে একটা শব্দ শুনতে পেল। চন্দ্রাবতী চমকে দেখল দরজায় অগ্নি সিং দাঁড়িয়ে আছে। অগ্নি,
তুমি এই সময়? চন্দ্রবতী নিজেকে সামলাতে সামলাতে বলল, এসো, ভিতরে এসো। ক্ষমা করো, আমার আসতে একটু দেরি হয়ে গেল। অগ্নি ভিতরে আস্তে আস্তে বলল, কিন্তু কিছু রক্তপুষ্প আমি পেয়েই গেছি। সোনাল, একটু তাড়াতাড়ি এগুলোর রস বার করো, না হলে এগুলো শুকিয়ে যাবে। কিন্নর সোনাল দ্রুত অগ্নিসিংহের কাছ থেকে রক্তপুষ্প নিয়ে সেগুলোর রস বার করতে ব্যস্ত হয়ে গেল। অগ্নিসিং সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু একবার দাঁড়িয়ে চন্দ্রাবতীর দিকে তাকিয়ে বলল, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। আমি কি এর কারণ জানতে পারি? চন্দ্রাবতী কিছু বলার আগে সোনাল বলে উঠল, আমাদের মহারাজ আরো একটা বিবাহ করতে চলেছেন। একথা চন্দ্রাবতী তীক্ষ্ণ নজরে সোনালকে দেখল, তো ভয়ে চুপ করে গেল। অগ্নিসিং ব্যঙ্গের দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখে বলল, হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। বীরেন্দ্র প্রতাপ পারলে জগতের সব সুন্দর মেয়েদেরকেই নিজের মহলে তুলে নিয়ে চলে আসবে। যাই হোক, তোমাকে নতুন এক পাটরানির জন্য অভিনন্দন মহারানী। অগ্নি, চন্দ্রাবতী তীক্ষ্ণ স্বরে বলল, তুমি আমাকে নিয়ে মজা করছো? না চন্দ্রাবতী, আমি মজা করছি না। অগ্নিসিং একেবারে গম্ভীর হয়ে বলল, বরঞ্চ তুমি তো নিজেকে নিয়ে নিজেই মজা করছো। বীরেন্দ্র প্রতাপের চরিত্র জানার পরেও তুমি এত ভাবছো ওকে নিয়ে? হ্যাঁ, তুমি ওর মহারানী, আর ওকে অন্য কোনো নারীর সঙ্গে দেখে তোমার ঈর্ষা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু তুমি ভুলে যেও না চন্দ্রাবতী, তুমি একজন যোদ্ধা, আর তোমার বাবা তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য এখানে পাঠিয়েছেন। হঠাৎ চন্দ্রাবতী অগ্নিসিংহের মুখে উদ্দেশ্যের কথা শুনে অবাক হয়ে গেল। ও দ্রুত তীক্ষ্ণ স্বরে বলল, আমাকে আমার বাবা কোনো উদ্দেশ্যের জন্যই এখানে পাঠায়নি অগ্নিসিং। তোমার কি মনে হয় আমি এতই বোকা? অগ্নিসিং রহস্যময় হাসি হেসে বলল, যে রাজকুমারী চন্দ্রাবতী 6 বছর বয়সে হঠাৎ নিখোঁজ হয়ে গেল, আর 14 বছর বয়স পর্যন্ত কোনো খবরই তার ছিল না, আর যখন সে এলো তো সোজা বিবাহ মণ্ডপে, যেখানে তাকে সন্ধিতে হওয়া চুক্তি মোতাবেক বীরেন্দ্র প্রতাপকে বিয়ে করতে হলো। অগ্নিসিং আরো কিছু বলতে যাচ্ছিল, তখন চন্দ্রাবতী তাকে প্রায় ধমক দিয়ে বলল, থামো অগ্নিসিং, আমি কে, আমি কি, তাতে কিচ্ছু প্রমাণ হয় না। শুধু এটুকু মনে রেখো, আমি বিক্রমগড়ের মহারানী, আর বিক্রমগড়ের ভালোই চাই। চন্দ্রাবতীর চিৎকারে কিছুক্ষণ ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর সোনাল পরিবেশ হালকা করার জন্য হেসে বলল, হায় হায় অগ্নিসিং, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার রক্ত মহারাজের শরীরে নয়, মহারাজের রক্ত তোমার শরীরে বইছে। সোনাল এই কথা মজা করে বলল বটে, কিন্তু অগ্নিসিংহের কাছে এর চেয়ে অপমানের কথা যেন আর কিছুই হতে পারে না। কিন্তু এখন চন্দ্রাবতীর সামনে এমন কিছুই আসে বলতে চাইল না যাতে তাদের দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। আমি আসছি, আমার ভরসা আছে এই রক্তপুষ্পের দ্বারা তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। বলার পর অগ্নিসিং সেখান থেকে চলে যেতে লাগলো। চন্দ্রাবতী ঘাবড়ে গেল। ওর উদ্দেশ্য পূরণের জন্য অগ্নিসিংহের মতো বিশ্বস্ত আর শক্তিশালী যোদ্ধার থাকা খুবই দরকার ছিল তার পাশে। না অগ্নিসিং, তুমি এখন যেতে পারবে না, চন্দ্রাবতী আদেশ দিয়ে বলল। অগ্নি চমকে উঠে ওকে দেখতে লাগলো। হ্যাঁ অগ্নিসিং,
ও হেসে বলল, "হুঁ, আমার কথায় বীরেন্দ্র প্রতাপ তোমাকে আমার দেহরক্ষী বানিয়েছেন। এখন তুমি আমার সঙ্গে সঙ্গেই থাকবে।" অগ্নিসিং এ কথা শুনে অবাক হয়ে গেল। ও ভাবতে লাগলো, বীরেন্দ্র প্রতাপ রাজি কি করে হলো? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে এর পিছনে। আর চন্দ্রাবতী আমাকে অঙ্গরক্ষক কেন বানাতে চায়? ঠিক আছে, আমিও সুযোগ পাবো বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতীর কাছে কাছে থাকার। আমার উদ্দেশ্য পূরণ করতে পারবো আমি। কি ভাবছো অগ্নি? চন্দ্রাবতী ওকে গভীরভাবে দেখতে দেখতে জিজ্ঞাসা করলো। কোনো আপত্তি? অগ্নিসিং নিজেকে সামলে নিয়ে জবাব দিল, বাগী হয়ে কারো চাকরি করা আমার স্বভাব নয়, কিন্তু যদি তুমি চাও তাহলে ঠিক আছে, আমি কাল থেকে তোমার সেবায় নিযুক্ত হব। এ কথা বলে ও সেখান থেকে চলে যেতে লাগলো। শোনো অগ্নি, চন্দ্রাবতী ওকে ডাকলো আর ওর কাছে এসে বলল, এখন যখন তুমি আমার জন্য তোমার বাগী অহং বোধ ত্যাগ করলে, তাহলে তোমার নিজের মুখের ওই দাড়ি গোঁফ কেটে পরিষ্কার করে নিও। কেননা এখন থেকে দিনরাত তোমাকে বিক্রমগড়ের মহারানীর সঙ্গে থাকতে হবে। সেজন্য কাল যখন তুমি আসবে, তখন শাহী দেহরক্ষীর পোশাকে আসবে, একজন হত্যাকারীর বেশে নয়। অগ্নিসিং বলল, যে আজ্ঞে মহারানী, আর ঘর থেকে চলে গেল। চন্দ্রাবতীর ঠোঁটে একটা হাসি দেখা গেল। সোনাল মনে মনে ভাবতে লাগলো, মহারানী মা চান অগ্নিসিংকে সুন্দর দেখা, কোথাও মহারাজকে নিচু দেখানোর জন্য নয় তো? সোনাল চন্দ্রাবতীর মুখের ভাব পড়ার চেষ্টা করতে লাগলো। ওদিকে মোহিনীর ঘরে উৎসব চলছিল। বজ্রকেতু নেশায় বিভোর হয়ে বলতে লাগলো, বাহ মোহিনী, বাহ, আজ তো তোমার তীর একদম ঠিক নিশানায় লেগে গেছে। এ কথায় কিন্নর অবনী আনন্দে বলে উঠল, আর এই তীর একসাথে দুটো শিকার করেছে। শুধু রানী মা হলে চন্দ্রাবতীর ওজনই হ্রাস পাবে না, মহারাজও ওর পক্ষ নেওয়া বন্ধ করে দেবেন। আরে অবনী, মহারাজ এখন এত সময়ই বা কোথা থেকে পাবেন? মোহিনী ওর পাশে বসে থাকা উর্বশীকে দেখতে দেখতে বলল, উনি তো উর্বশীর সৌন্দর্যেই সারাদিন মুগ্ধ হয়ে থাকবেন। ওর চোখেই নিজেকে হারিয়ে ফেলবেন, তাই না উর্বশী? এ কথার কোনো উত্তর না দিয়ে উর্বশী মাথা নিচু করে রইল। দেখে মোহিনী নিজের আনন্দ লুকিয়ে কাতর হবার ভান করে বলল, উর্বশী, আমার ষড়যন্ত্র তো এই ছিল যে তোমার সৌন্দর্য দেখে স্বয়ং রাজমাতা তোমার বিবাহ মহারাজের সঙ্গে করিয়ে দেবেন। কিন্তু মহাপুজো এসে চন্দ্রাবতী তো আমার পরিকল্পনা ভেস্তে দিয়েছিল, সেই জন্যেই আমাকে বাঁকা চাল চালতে হলো। ছাড়ো এসব, কাল থেকে তুমি তো আমাদের মহারাজ আর রাজমাতা দুজনেরই সব থেকে বেশি পছন্দের পাটরানী হতে চলেছ। ওর কথা শেষ হওয়ার আগেই ওখানে উপস্থিত শশীকলা বলে উঠল, আর আমি, আমার কি হবে মোহিনী? আরে কোথায় তুমি চন্দ্রাবতীর সঙ্গে সঙ্গে সুরেলাকেও রাস্তা থেকে হঠাতে যাচ্ছিলে? তা নয়, তুমি তো একটা নতুন পাটরানী নিয়ে চলে এলে। আমি এটা কখনোই বরদাস্ত করব না মোহিনী। আমি রাজমাতাকে সবকিছু বলে দেব মোহিনী। শশীকলার উল্টো প্রতিক্রিয়া দেখে মোহিনীর সঙ্গে বজ্রকেতুর খুশিও এক ঝটকায় উবে গেল। এ তুমি কিরকম কথা বলছো শশীকলা? মোহিনী ওকে বোঝাতে লাগলো, আমি তোমাকে বলেছিলাম তো
যে মহারাজ এখন আমার উপর রেগে রেগে থাকেন? ওনার ধ্যান চন্দ্রাবতীর উপর থেকে সরানোর জন্য কোনো আকর্ষণীয় আর অল্প বয়সী মেয়েকে জোগাড় করতে হবে? হ্যাঁ, কিন্তু তুমি এটা বলনি যে তুমি উর্বশীকে সোজা পাটরানী বানিয়ে দেবে। শশীকলা এখনো ক্ষিপ্ত ছিল। আমি আমি এই জন্য কি তোমার সঙ্গ দিয়েছিলাম? এ কথায় বজ্রকেতু খুব নরম সুরে বলল, আমার উপর ভরসা রাখো মা শশীকলা, উর্বশী তাই করবে যা আমরা ওকে বলবো। এটা তোমার জন্য না কোনো প্রতিযোগিতা আর না কোনো বিপদ। আর রইল কথা চন্দ্রাবতীর, তো এখন রাজমাতার সঙ্গে সঙ্গে মহারাজ ওর বিপক্ষে হয়ে গেছেন। শীঘ্রই ওর জায়গায় মোহিনী থাকবে, আর মোহিনীর জায়গায় তুমি। বজ্রকেতুর বোঝানোর পরেও শশীকলার সন্দেহ কমল না। পরের দিন রাজমহলে বীরেন্দ্র প্রতাপ আর উর্বশীর বিবাহের প্রস্তুতি চলছিল। কোনো পাটরানী এই বিবাহে খুশি ছিল না, কিন্তু ওদের একটাই সান্ত্বনা ছিল যে বিবাহের পর চন্দ্রাবতীর গুরুত্ব কম হয়ে যাবে। এদিকে সোনাল যখন চন্দ্রাবতীর ঘরে ঢুকলো, ও অবাক হয়ে গেল। হায় হায় মহারানীমা, এ কি সর্বনাশ করতে যাচ্ছেন আপনি? আয়নার সামনে প্রস্তুত হতে থাকা চন্দ্রাবতীকে দেখে সোনাল চিন্তিত হয়ে বলল, এত কিছু হওয়ার পরেও আপনি মহারাজের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন? আপনি তো জানেন ওখানে সবাই আপনাকে অপমান করার জন্য মুখিয়ে আছে। চন্দ্রাবতী সগর্বে জবাব দিল, আমার এ বিষয়ে কোনো পরোয়াই নেই সোনাল। আমার অপমানের জবাব আমি ভালোই দিতে জানি। বরং আমি এই অনুষ্ঠানে যেতেই চাই, কারণ কারো যেন কোনো ভুল ধারণা না হয় যে চন্দ্রাবতী ভয় পেয়ে গেছে। এ কথা সোনাল কিছু বলতে যাচ্ছিল, তখনই একটা পুরুষের গলা শোনা গেল। বাহ চন্দ্রাবতী, তোমার সিদ্ধান্ত একদম ঠিক। চন্দ্রাবতী আর সোনাল দুজনেই চমকে দেখল, সামনে শাহী দেহরক্ষকের পোশাক পরে অগ্নিসিং দাঁড়িয়ে আছে। তাকে দেখে দুজনেরই চমক লাগলো। অগ্নিসিংয়ের মুখের সেই ঘন আর বড় দাড়ি ছিল না, গোঁফ একদম ছাঁটা, আর লম্বা ঘন চুল একদম ছোট করে কাটা আর পরিপাটি করে আঁচড়ানো। চন্দ্রাবতী তো অবাক হয়ে হাঁ করে দেখতেই থাকলো। আমার মাথায় কি শিং বেরিয়েছে নাকি? অগ্নিসিং মজা করে জিজ্ঞাসা করলো। চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে বলল, দেখছিলাম একজন বাগী হত্যাকারীও এত সুন্দর আর ছেলে মানুষ হতে পারে। অগ্নিসিং একেবারে লজ্জিত হয়ে গেল। চন্দ্রাবতী ওর কাছে এসে একটু মজা করে বলল, আরে এরকম লজ্জা পাচ্ছ কেন? আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তো এসো, নিজেকে আয়নায় দেখো। বলতে গিয়ে ও একদম চুপ করে গেল। অগ্নিসিংয়ের মুখে একটা বিশেষ জিনিস দেখতে পেল, ওর চোখ। চন্দ্রাবতী মনে মনে বলল, এই চোখ তো পুরো বীরেন্দ্র প্রতাপের মতন, কিন্তু এটা কি করে সম্ভব? আর অগ্নিসিংয়ের গলার স্বরও তো বীরেন্দ্র প্রতাপের সঙ্গে একেবারে হুবহু মেলে যায়। তাহলে কি আচ্ছা, হত্যাকারী অগ্নিসিং আর বীরেন্দ্র প্রতাপের কোনো রক্তের সম্পর্ক নেই তো? চন্দ্রাবতী একটা গভীর চিন্তায় ডুবে গেল। আসলে কি এই অগ্নিসিংহের চোখের রহস্য? আজকে সত্যি বীরেন্দ্র প্রতাপের বিবাহ উর্বশীর সঙ্গে হয়েই যাবে? কি হবে যখন চন্দ্রাবতী বিবাহ অনুষ্ঠানে যাবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।